চলো 10 মিনিটের মধ্যে আমরা টিস্যু ও টিস্যুতন্ত্রের এমসিকিউ গুলা দেখে ফেলি। প্রথম প্রশ্নটা দেখো, প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কোনটা? তো কোষ বিভাজন অনুযায়ী যে টিস্যুগুলোর ক্লাসিফিকেশন আছে, মাস, প্লেট অ্যান্ড রিব ভাজক টিস্যু। তো এইগুলা কোথায় কোন তলে বিভাজন হয়, বিভাজনের ফলে কি বাড়ে উদ্ভিদের, এবং কোথায় এই বিভাজনগুলো দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে আমরা অবস্থানগুলো লিখেছি। মাস ভাজক টিস্যু কোথায় দেখা যায়? বর্ধনশীল ভ্রূণে, রেণুথলিতে, শস্য টিস্যুতে, মজ্জাতে এবং কর্টেক্সে। প্লেট ভাজক টিস্যু পাতা এবং বর্ধিষ্ণু বহিতক, যেখানে 2 ডাইমেনশনাল পাতা সারফেস অ্যান্ড বর্ধিষ্ণু বহিতক। এখানে আমরা প্লেট পাবো। রিব হচ্ছে লম্বা 1D সুতার মতো, যেমন বর্ধিষ্ণু মূল লম্বা সুতার মতো, এবং কাণ্ডের মজ্জারসি, মজ্জারসি কিন্তু সুতার মতো। এদের ক্ষেত্রে আমরা রিব ভাজক টিস্যু পাবো। তাহলে এখানে প্লেট ভাজক টিস্যু কই পাবো? সারফেস, পাতা। তাহলে আনসার হচ্ছে ক। এরপর দেখো, এপিডার্মিসের অন্তর্ভুক্ত কোনটা? এটা একটা ত্রুটিযুক্ত প্রশ্ন। আমি একটু তোমাকে বেসিকটা বলি। দেখো, এপিডার্মাল টিস্যুতন্ত্র, এর আন্ডারে অনেক কিছু আছে, 3টা সেগমেন্ট আছে। এপিডার্মাল টিস্যুতন্ত্রের 3টা অংশ। একটা এপিডার্মিস, একদম বাইরের যে স্কিনটা, ওইটা। ওই এপিডার্মিস থেকে আবার বিভিন্ন উপবৃদ্ধি তৈরি হয়, এগুলোকে বলে এপিডার্মাল উপবৃদ্ধি। আর আরেকটা হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। এখন এপিডার্মিসে মেইনলি কি থাকে? প্যারেনকাইমাল একটা লেয়ার থাকে, মানে প্যারেনকাইমাল কোষ থাকে আর কি, এবং এর মধ্যে স্পেশালাইজড একটা কোষ থাকে যেগুলা পত্ররন্ধ্রকে ঘিরে থাকে, সেটাকে আমরা কি বলি? রক্ষী কোষ। বেসিক্যালি এই 2টা কোষের কথা মনে রাখো। আর এপিডার্মাল উপবৃদ্ধি 4 রকম উল্লেখ আছে: রোম, শল্ক, কোলেটার্স আর থলি। আর এপিডার্মাল রন্ধ্র 2 ধরনের, একটা হচ্ছে পত্ররন্ধ্র বাতাস চলাচলের জন্য, আর পানি পত্ররন্ধ্র বা পানি রন্ধ্র, হাইড্রাথোড। তাইলে এই জিনিসগুলো সবই কিন্তু আমরা এপিডার্মাল সিস্টেম বলবো বা এপিডার্মাল তন্ত্র বলবো। আর এপিডার্মিস কিন্তু ওই এপিডার্মাল তন্ত্রের একটা অংশ। এখন এখানে বলছে এপিডার্মিসের অন্তর্ভুক্ত কোনটা? এপিডার্মিস আসলে প্যারেনকাইমা আছে, এবং প্যারেনকাইমায় স্পেশালাইজড রক্ষী কোষ আছে। আমাকে এই প্রশ্ন দিলে আমি রক্ষী কোষ দেখাইতাম, কিন্তু কোশ্চেনটা আসলে ওভাবে চাই নাই, বা কোশ্চেনটা আসলে খুবই ইনকমপ্লিট টাইপের একটা প্রশ্ন। তো এক্ষেত্রে যদি এই প্রশ্নটা আসে, আমার মনে হয় ট্রাইকোম দাগানোটাই ভালো হবে, বুঝছো? ওরা আসলে এপিডার্মের খুব স্পেশালাইজড একটা ফিচার। তো এরকম প্রশ্ন আসলে আমরা সবই ধরো আছে, কোনটাকে দাগাবো যেটা বেশি হাইলাইটেড ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমার হইলে আমি এখানটাতে খুবই যদি স্পেসিফিক করে চিন্তা করতাম, তাহলে দাগাইতাম রক্ষী কোষ। আর যদি গ্রসলি চিন্তা করতাম যে সবাই কোনটা দাগাবে বা টিচার এমনিতে এই উত্তর কোনটা নিতে পারে, তাহলে কিন্তু ট্রাইকোম। তো এটা আসলে ট্রাইকোম দাগিও। বাট আমি তোমাকে বুঝাই দিলাম, এপিডার্মিস এটা কিন্তু এপিডার্মাল টিস্যুতন্ত্রের একটা অংশ, এবং এখানে খুবই কম জিনিস থাকে। অ্যান্ড এইখানে আসলে ট্রাইকোম দা রোম যেটা, এটা আবার এপিডার্মাল উপবৃদ্ধির অংশ, নট এপিডার্মিসের অংশ। আবার মানে ঝামেলা আছে, যাই হোক। অ্যান্ড বেসিক জিনিসটা একটু দেখে নাও, যদি আসে ট্রাইকোম দাগিয়ে দিও। এরপর আসো, কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়? তো ওখানে যেটা বলেছিলাম যে মাস, রিব আর প্লেট। প্লেটের বিভাজনের ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। মাস ভাজক টিস্যুর বিভাজনের ফলে ঘনত্ব বৃদ্ধি পায়। এই 2টাই মনে রাখো। প্লেট ক্ষেত্রফল বাড়বে, আলটিমেটলি ক্ষেত্রফল বাড়লে আয়তনও বাড়বে। আর যখন ম্যাস, একটা নির্দিষ্ট ম্যাসের মধ্যে ভলিউম বাড়তেছে, তাহলে বা ম্যাস বাড়তেছে মানে ভর বাড়তেছে নির্দিষ্ট ভলিউমের মধ্যে, তখন এখানটাতে ঘনত্ব বাড়বে। হ্যাঁ, এই 2টা মনে রাখবা। সো ঘন আয়তন বৃদ্ধি পায় প্লেটের কারণে, আর ঘনত্ব বৃদ্ধি পায় মাসের কারণে। যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কি বলে? তো বেসিক টিস্যুটা উৎপত্তি অনুসারে আমরা বা কাজ অনুসারে আমরা এই 3টা ভাগে ভাগ করতে পারি। সবই 3 ভাগে ভাগ করে, তার মধ্যে কাজ বা পরবর্তীতে কি কাজ করছে তার অনুযায়ী আমরা 3টা ভাগে ভাগ করি। সবাই জানো, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। ডার্ম শব্দের অর্থ কি বলতো? ডার্ম, ডার্মা, ত্বক, ডার্মাটোলজি, ডার্ম মানে ত্বক। তো প্রোটোডার্ম ত্বক তৈরি করে, কাণ্ডের ত্বক, মূলের ত্বক। কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস, আর মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। তাহলে ত্বককে তৈরি করে প্রোটোডার্ম, 2 ধরনের ত্বক। এরপর প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম থেকে কি তৈরি হয়? ক্যাম্বিয়াম তৈরি হয়, এবং দুই পাশে ক্যাম্বিয়ামের দুই পাশে কি থাকে? জাইলেম আর ফ্লোয়েম। তো প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম আর জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। এবার গ্রাউন্ড মেরিস্টেম থেকে বাকি সবকিছু তৈরি হয়। স্টিলের মধ্যে কি আছে? কর্টেক্স আছে, মেডুলা আছে, মেডুলা ডিডে, দ্যাট ইজ মজ্জা, মজ্জারসি, এইগুলা। তাহলে এই 3টা জিনিস জানবো। দেখো, এখন বলেছে ত্বককে তৈরি করে, এই যে বললাম ডার্ম মানে ত্বক, তো প্রোটোডার্ম, প্রোটোডার্ম থেকে ত্বক তৈরি হয়। এরপর আসো, মূলের ত্বককে কি বলে? একটু আগেই বললাম, কাণ্ডের ত্বক এপিডার্মিস, মূলের ত্বক এপিব্লেমা। এবং মূলের ত্বকের একটা বৈশিষ্ট্য আছে, কাণ্ডের ত্বকে তুমি কিউটিকল পাবা, কিন্তু আমরা কিন্তু মূলের ত্বকে কিউটিকল পাবো না। কেন? কারণ কিউটিকল পানিরোধী। তো মূলের ত্বকে যদি কিউটিকল থাকে, সে পানি শোষণ করতে পারবে? পারবে না। তাহলে এটা মনে রাখো, মূলের ত্বককে আমরা বলবো এপিব্লেমা। যে ভাজক টিস্যুর কোষগুলো একতলে বিভাজিত হয় তাকে কি বলে? ম্যাস ভাজক টিস্যু, যেটা আমি বললাম 3 ডাইমেনশনাল, আসলে সব দিকে বিভাজিত হয়। প্লেট ভাজক টিস্যু 2 তলে বিভাজিত হয়। আসলে 2 ডাইমেনশনে, 2 তলে বলেছে, এখানে একটু ত্রুটি আছে, বাট বইতে যেভাবে আছে ওভাবে মনে রেখো। প্লেট ভাজক টিস্যু 2 তলে বিভাজিত হয়, আর রিব ভাজক টিস্যু 1 তলে বিভাজিত হয়। ওকে, তাহলে 1 তলে বিভাজিত হয় কি রিব ভাজক টিস্যু। এরপর আসো, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ কোনটা?
গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এখন দেখো এখানে টিস্যুতন্ত্রের আরেকটা ক্লাসিফিকেশন আছে, এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র আর ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল, এখানে ওই আগের কথা ডার্মা, ডার্মা থেকে ডার্মাল, ত্বকগুলা এপিডার্মাল সিস্টেমে যাবে, ত্বক এবং ত্বকের সাথে উপাঙ্গগুলা। এরপরে গ্রাউন্ড টিস্যুতন্ত্র যেটা, এইটা ভাস্কুলার টিস্যু আর এপিডার্ম বাদে সবগুলা, একটু আগে যেটা বললাম। তাহলে ভাস্কুলারটা আগে দেখো, ভাস্কুলার মানে কে থাকবে, জাইলেম থাকবে, ফ্লোয়েম থাকবে, এন্ড প্লাস মাইনাস, এটা কর্টেক্স না, এটা আসলে ক্যাম্বিয়াম হবে, প্লাস মাইনাস ক্যাম্বিয়াম হবে। আর গ্রাউন্ড টিস্যুতন্ত্র বাকিগুলা, স্টিলে পড়তে যে তুমি অন্তঃস্টিলে বহিঃস্টিলিতে যাগুলো পড়ছো সবগুলা। তাহলে এটা একটু মনে রাখো, প্রশ্ন হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কোনটা। গ্রাউন্ড মানে স্টিলের যে অংশগুলো পড়েছো, মূলরোম না, এটা আসলে ত্বকীয় উপাঙ্গ, দ্যাট ইজ এপিডার্মাল টিস্যুতন্ত্রের মজ্জা। ইয়েস, এটা কিন্তু স্টিলিতে পড়েছো তোমরা। এরপরে হচ্ছে অন্তঃস্টিলিতে পড়েছো, এরপর ত্বক না, ত্বক এপিডার্মাল, আর ফ্লোয়েম ভাস্কুলার। তাইলে এখানটাতে আনসার হচ্ছে মজ্জা। সো এই ক্লাসিফিকেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, বাট গুলিয়ে যায়, একটু লিখে ফেলো, পরীক্ষার দিন সকালে দেখে যাবা। এরপর লাইকোপোডিয়ামের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের, এটা আমরা ব্রাইফাইটা টেরিডোফাইটার সময় দেখেছি, তারপরে একটু দেখতে পারো। লাইকোপোডিয়াম এটা কেন্দ্রিক, কেন্দ্রিকে দুইটা ভাগ আছে, একটা জাইলেম কেন্দ্রিক, একটা ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিককে বলে হাইড্রোসেন্ট্রিক, কারণ মাঝখানে জাইলেম বা পানি বহনকারী টিস্যু থাকে, এই জন্য হাইড্রো থেকে হাইড্রো। এর উদাহরণ টেরেস লাইকোপোডিয়াম সেলাজিনা, PLS। আর ফ্লোয়েম কেন্দ্রিক হচ্ছে ড্রাসিনা আক্কা। তো লাইকোপোডিয়াম জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক হবে, আনসার ক। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে, এটা একটু দেখবা। পাতার যে গ্রাউন্ড টিস্যু, বেসিক টিস্যু, স্ট্রাকচারাল টিস্যু, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মেসোফিল বলি আমরা, মেসোফিল। এখন মেসোফিলে দুই ধরনের প্যারেনকাইমা থাকে, মেইনলি প্যারেনকাইমা দিয়ে গঠিত, এটা আবার দুই রকম। বিষম পৃষ্ঠপাতায় দুই রকম থাকে, সমপৃষ্ঠপাতায় একরকম থাকতে পারে। তো এখানটাতে দেখো দুই ধরনের প্যারেনকাইমা, একটা প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড মানে লম্বা লম্বা, আর স্পঞ্জের মতো। তো প্যালিসেড প্যারেনকাইমা ছবিটা মনে রাখবা, এই ক্ষেত্রে কোষগুলো লম্বা লম্বা থাকে, লম্বা লম্বা চিপা চিপা, ঘন সন্নিবিষ্ট, মাঝখানে ফাঁকা থাকে না। তাইলে প্যালিসেডের বৈশিষ্ট্য লম্বা লম্বা হবে, ঘন সন্নিবিষ্ট থাকবে, কাছাকাছি থাকলে ফাঁক থাকবে না, মধ্যস্থ ফাঁক থাকে না। আর স্পঞ্জি প্যারেনকাইমার ক্ষেত্রে এরা অনিয়ত আকার হয়, কোনটা ছোট কোনটা বড়, এক একটা এক এক সাইজের শেপের, তবে মোরলেস ডিম্বাকার হয়, কিন্তু এদের মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ছবিটা মনে করবা, ঠিক আছে। সো প্যালিসেড আর স্পঞ্জি দুটো দেখবে, এটা অ্যাডমিশনের প্রশ্ন আসে, তোমাদেরও আসতে পারে। সো মেসোফিল আনসার, এন্ড এগুলা দেখবা। এরপরে স্টিলের অংশ কোনটা, স্টিলের অংশ বলতে বোঝাচ্ছে অন্তঃস্টিলের অংশ কোনটা। বহিঃস্টিলি মানে স্টিলের বাইরে, অন্তঃস্টিলি মানে স্টিলের মধ্যে বা স্টিলের অংশ। এখানটা আমি লিখেছি দেখো, অন্তঃস্টিলিতে তিনটা জিনিস থাকে, পেরিসাইকেল, এবং পেরিসাইকেলের মাঝখানে একদম মাঝখানে মেডেলা, এবং মেডেলা থেকে ভাস্কুলার বান্ডেলের মধ্যে দিয়ে যে রেগুলা যায় ওগুলো হচ্ছে মেডেলারি রে। তাহলে পেরিসাইকেল, মেডেলা, মেডেলারি রে অন্তঃস্টিলে, বহিঃস্টিলে অন্ততক, অধতক, কর্টেক্স। এখানে একটু ঝামেলা হয়, বহিঃস্টিলীয় বলছি, বহি আবার অন্ততক আছে, এই জন্য গলিয়ে যাই। সো বহিঃস্টিলীয়তে অন্ততক, অধতক এন্ড কর্টেক্স। তো স্টিলের অংশ কোনটা, অধতক নো, অন্ততক না, এটা তো বহিঃস্টিলীয়, কর্টেক্স না, কর্টেক্স না, এই তিনটাই তো বহিঃস্টিল দিছে, তাহলে পরিচক্র। তো এই যে পেরিসাইকেল, ওটারই নাম হচ্ছে পরিচক্র, বাংলা নাম, তাই না, পেরিসাইকেল বা পরিচক্র, আনসার হচ্ছে ঘ। আচ্ছা, এরপর আসো, ভাস্কুলার বান্ডেলের সৃষ্টি হয় কোন ধরনের ভাজক টিস্যু থেকে, অলরেডি বলেছে প্রোটোনাম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেমের প্রোক্যাম্বিয়াম, যেটা এখান থেকে ক্যাম্বিয়াম আর জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। সো আনসার ইজ প্রোক্যাম্বিয়াম। খুবই সহজ জিনিস, বাস তোমরা গুছাই পারো না বলে কঠিন লাগে। নিচে কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতেই বিদ্যমান থাকে। সো জাইলেমে কি কি থাকে, ফ্লোয়েমে কি কি থাকে একটু জানতে হবে। জাইলেমের ক্ষেত্রে দেখো ট্রাকিট থাকে, ভেসেল থাকে, ভেসেলের আরেক নাম কি ট্রাকিয়া, এটা একটু দেখবা। এরপর জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এবং ফ্লোয়েমের ক্ষেত্রে সিবনল, সঙ্গী কোষ। সিবনল এখানে বৈশিষ্ট্যকে কোনো নিউক্লিয়াস থাকবে না, সঙ্গী কোষ কেউ সঙ্গী নাম কেন, কারণ সিবনলে কোনো নিউক্লিয়াস নাই, ওর কাজকে করে দিবে এই সঙ্গী যে সিবনলকে হেল্প করে। তারপর থাকে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে কমন দুইটা জিনিস আছে এদের মধ্যে, জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, দ্যাট ইজ ফাইবার আর প্যারেনকাইমা, দুইটার মধ্যে কমন ফাইবার আর প্যারেনকাইমা, মনে থাকবে। তাহলে এখানে আনসার কোনটা, ফাইবার। প্যারেনকাইমা থাকলে প্যারেনকাইমাও হইতো। এখন দেখো এখানে ওভারঅল যদি চিন্তা করি, জাইলেম টিস্যু মৃত নাকি জীবিত, ওভারঅল জাইলেম কিন্তু একটা মৃত টিস্যু। যদি আমাদের শুনে কেমন জানি পানি বহন করে তাহলে মনে হয় জীবিত লাগে, কিন্তু না, এটা মৃত টিস্যু ওভারঅল। আর ফ্লোয়েম জীবিত টিস্যু, ফ্লোয়েমের সবাই জীবিত এক্সেপ্ট ফ্লোয়েম ফাইবার, ফাইবারটা কেবল ডেড। আর জাইলেমের ক্ষেত্রে সবাই মৃত এক্সেপ্ট জাইলেম প্যারেনকাইমা, এটাই অনলি লিভিং, ঠিক আছে, ওকে। এরপর আসো, কুমড়া উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোনটা। এই ছবিটা যদি মনে রাখতে পারো খুবই সহজ হয়ে যায়। ভাস্কুলার বান্ডেল আমরা তিন রকম দেখি, কেন্দ্রিকটা অলরেডি আমরা দেখেছি, হেড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক, দুই রকম ছিল, ওটা সহজ। বাদ অডিওটা কেবলমাত্র মূলে পাবো, সব ধরনের উদ্ভিদের মূলের ক্ষেত্রে আমরা অডিও ভাস্কুলার বান্ডেল পাই। এবং অডিওর বিন্যাস কেমন একটু পর ছবি দেখবো আমরা। সো অডিও বললেই পুষ্পক উদ্ভিদের মূল, মনে রাখবা। এরপরে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল আছে। সংযুক্ত আবার দুই রকম, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় আর একটা সমপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় মানে মাঝখানটাতে জাইলেম থাকবে, দুই পাশে ফ্লোয়েম থাকবে। সো যেহেতু দুই পাশে বান্ডেল, মাঝখানে আরেক বান্ডেল, দুই পাশে, এই জন্য সমদ্বিপার্শ্বীয়। আর সমপার্শ্বীয় মানে
এক পাশে জাইলেম, এক পাশে ফ্লোয়েম। তো এইটা সমপার্শ্বীয় আবার দুই রকম, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। এখন এই এক্সাম্পল গুলো পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা যে এই যে আমরা বদ্ধ মুক্ত বলতেছি কি জন্য, যদি দুইটা বান্ডেলের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তখন সেটাকে মুক্ত বলে, আর যদি ক্যাম্বিয়াম না থাকে তখন সেটাকে বদ্ধ বলে। ক্যাম্বিয়াম থাকলে সুবিধা কি হয়, ক্যাম্বিয়াম গুলা পরে বিভাজিত হয়ে বড় হইতে পারে, সো কাণ্ড মোটা হইতে পারে। আর যদি বদ্ধ হয়, দ্যাট ইজ ক্যাম্বিয়াম নাই, সো আমরা প্রস্থে বা গাছটাকে মোটা হইতে দেখবো না কখনো। এই কনসেপ্ট থেকে এই অ্যান্সার গুলো করা যায়। তো প্রথমে যেটা দেখো, সমদ্বিপার্শ্বীয়। এখানে যে ব্যাপারটা হয়, দুই পাশেই ক্যাম্বিয়াম, আমি ছবিটা দেখাবো একটু পর। মাঝখানে জাইলেম, এরপর দুই স্ট্রাইপ ক্যাম্বিয়াম, তারপরে দুইটা ফ্লোয়েম বান্ডেল। তো এখানটাতে দুই পাশের ক্যাম্বিয়ামে বড় হওয়ার চেষ্টা করে, ফলশ্রুতিতে দেখা যায় ঠিক মতো বাড়তে পারে না এবং অতিরিক্ত মাতব্বরি করে, মনে রাখবো অতিরিক্ত মাতব্বরি করে দুই সেট বর্ধনশীল টিস্যু রাখছে, তো বড়ই হতে পারে না, নাজুক হয়ে যায় আরো। তো এটা কই দেখা যায়, নাজুক উদ্ভিদ, লাউ, কুমড়া, শশাই দেখা যায়, এদের কাণ্ড দেখেছো খুবই নরম হয়। আচ্ছা, আর মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয় খুবই সহজ মনে রাখা। একবীজপত্রী উদ্ভিদ দেখেছো সবাই, দুইটা উদাহরণ মনে রাখো শুধু, নারকেল, সুপারি গাছ দেখেছো। নারকেল গাছ এর থেকে মোটা গাছ কখনো দেখছো, দেখার কথা না। সুপারি গাছ এই এর থেকে মোটা সাধারণত হয় না, একটা সার্টেন টাইম পর্যন্ত মোটা হয়। কিন্তু আম গাছ, জাম গাছ, বট গাছ বয়স হইলে মোটা হইতেই থাকে। এই যে কড়ই গাছগুলো থাকে মরে মরে বিশাল বিশাল মোটা, ওরা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো একবীজপত্রী উদ্ভিদ কেন চিকন, কারণ ওদের ভাস্কুলার বান্ডেল বদ্ধ সমপার্শ্বীয়, ক্যাম্বিয়াম নাই। আর দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী তো বললাম, নগ্নবীজী যেগুলো আছে এগুলাও কিন্তু অনেক মোটা হইতে পারে। তো এগুলা কেন, কারণ মুক্ত সমপার্শ্বীয়, এই জন্য মনে থাকবে। সমদ্বিপার্শ্বীয়, দুই পাশে বেশি মাতব্বরি করে কাণ্ড আরো নাজুক হয়ে গেছে, লাউ, কুমড়া, শশা। এরপরে সমদ্বিপার্শ্বীয় মুক্ত হইলে অনেক মোটা হইতে পারবে, দ্বিবীজপত্রী একটা একটা নগ্নবীজী। আর একবীজপত্রী তোমাকে বললাম ডাব এবং সুপারি, এই দুইটার ক্ষেত্রে কাণ্ড মোটা হয় না কেন, মানে বদ্ধ, বদ্ধ ক্যাম্বিয়াম নাই, মোটা হবে কি করে, এটাই বেসিক কনসেপ্ট। ওকে, এখন কুমড়া উদ্ভিদে কি দেখা যায়, সমদ্বিপার্শ্বীয়, বেশ ইম্পর্টেন্ট এটা। এরপর আসো উদ্দীপকের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের, এই ছবিগুলো আমি একটু দেখাই তোমাকে। দেখো, এই যে ভাস্কুলার বান্ডেল দেখতেছো, এটা কি, হয় জাইলেম নাই ফ্লোয়েম, তাহলে একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম। এই মাঝখানে যদি সেন্ট্রাল রেট আনো, ব্যাসার্ধ এগুলা, একটা ব্যাসার্ধের উপর দেখো জাইলেম ফ্লোয়েম দুইটাই পড়তেছে না, হয় জাইলেম পড়তেছে নাইলে ফ্লোয়েম পড়তেছে। এইগুলাকে বলা হয় অরিও বান্ডেল। এটার নাম কি তাহলে, অরিও। এখন দেখো এই যে বান্ডেলটা আমি আঁকলাম, এটা হচ্ছে জাইলেম, মাঝখানে সবসময় জাইলেম ভেতরের দিকে থাকবে, বাইরে ফ্লোয়েম। তো একটা রের উপর দুইটা পড়তেছে, তাহলে এটাই হচ্ছে সেই সমপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় কখন বলবো, সমদ্বিপার্শ্বীয়টা একটু দেখো। সমদ্বিপার্শ্বীয়, এই পাশে ফ্লোয়েম, এই পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম আছে, এই দুই সেট হচ্ছে এইখানে ক্যাম্বিয়াম, এখানে ক্যাম্বিয়াম, তাহলে এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আর এর আগের যে ছবিটা দেখলা, আগের ছবিটার ক্ষেত্রে এইখানটাতে এটা সমপার্শ্বীয়। এখন মুক্ত সমপার্শ্বীয় নাকি বদ্ধ সমপার্শ্বীয় কিভাবে বুঝবো, যদি দেখো মাঝখানে ক্যাম্বিয়াম আছে তাইলে এটা মুক্ত সমপার্শ্বীয়। আর যদি দেখো এখানটাতে মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, জাস্ট দুইটা টিস্যুকে আমি ভাগ করে দিছি, ভেতরে চাইলাম বাইরে ফ্লোয়েম, এটাও সমপার্শ্বীয় কিন্তু এটা বদ্ধ সমপার্শ্বীয়। চিনতে পারবা তাইলে, অরিও মানে একটা রে বরাবর শুধুমাত্র জাইলেম বা ফ্লোয়েম থাকবে। সমপার্শ্বীয়র ক্ষেত্রে মুক্ত হইতে পারে, বদ্ধ হইতে পারে, একটা রে বরাবর জাইলেম ফ্লোয়েম দুইটাই থাকবে, জাইলেম ভেতরে থাকে, ফ্লোয়েম বাইরে থাকে। যদি মাঝখানে ক্যাম্বিয়াম লেখা থাকে তাহলে সেটা মুক্ত, আর যদি না লেখা থাকে বদ্ধ। এন্ড লাস্ট অফ অল, এখানে দুই পাশে দুই রকম টিস্যু, মাঝখানে আরেক রকম টিস্যু, দুই পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, এটা সমদ্বিপার্শ্বীয়, দুইটা ক্যাম্বিয়াম থাকে। ওকে, এগুলো একটু দেখবো, ছবি আসতে পারে। এরপর পরের কোশ্চেন দেখো, একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটা। একটু দেখো, মূল তো কিউটিকল যুক্ত, আমি তোমাকে বললাম মূলে কিন্তু কিউটিকল থাকে না। কেন থাকে না, কারণ হচ্ছে পানি শোষণ করতে পারবে না, পানি শোষণের প্রতিবন্ধকতা তৈরি করে, এই জন্য থাকে না। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, একটু আগেই বললাম একবীজপত্রী ভাস্কুলার বান্ডেল কিরকম হয়, বা পুষ্পক উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কেমন হয়, অবশ্যই অরিও হবে। তাইলে এটা ভুল। অধতক অনুপস্থিত, ইয়েস। আমরা মূলের লেয়ার গুলো যত কম রাখতে পারবো সে তত সহজে পানি শোষণ করতে পারবে, এই জন্য মূলে অধতক থাকে না। এবং পরিচক্র থাকে, কিন্তু মাত্র এক সারি কোষ থাকে পরিচক্রতে, যত পাতলা হবে তত পানি শোষণ সহজ হবে। এই জন্য অধতক নাই, পরিচক্র আছে কিন্তু মাত্র একটা লেয়ার, মনে রাখিও। তাহলে এটাই হচ্ছে আনসার। বাকিটা যদি দেখো, ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 4, না রে, একবীজপত্রীর ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6-এর বেশি হয়, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সেটা 2 থেকে 4 হয়। হ্যাঁ, দ্বিবীজপত্রী অল্প হয়, 2 থেকে 4টা। এটা দ্বিবীজপত্রী 2 দিয়ে মনে রাখো, 2 থেকে 4, আর একবীজপত্রীর ক্ষেত্রে 6-এর বেশি, তাই এখানে আনসার হচ্ছে গ। এরপর আসো, বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় কোথায়। বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ মানে কি, মোটা হতে পারবে না, তাহলে কে, ওই যে একবীজপত্রী যেগুলো দেখেছিলে, এই যে ভুট্টা, ঘাস গোত্রে যারা আছে ওরা সবাই কিন্তু একবীজপত্রী, ধানও একবীজপত্রী, ওরা সার্টেন টাইমের বেশি আর মোটা হইতে পারবে না। এত মোটা ধান গাছ দেখছো, ধান গাছ চেনো কিনা সেটাই জানি না, ঘাসের মতো দেখতে ধান গাছ, একটু দেখে নিও। তাইলে এখানটার আনসার হচ্ছে ক।
একটু চিনতে হবে উদ্ভিদগুলা। তো মোটামুটি এইগুলাই। তো তুমি এই ফ্রেমটা একটু সুন্দর করে মাথায় ঢুকিয়ে নিয়ে যাও, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ তুমি চিনবা, নগ্নবীজও চিনবা, পড়েছো তো ডিটেলসে। একবীজপত্রী যদি না চেনো, আমি তোমাকে 2টা বললাম, আর ঘাসগোত্রে যারা আছে পরিস্থিতিতে ওদের নামটা একটু দেখবা। আচ্ছা, তাহলে এই তো মোটামুটি এই চ্যাপ্টার থেকে এটাই হচ্ছে সব থেকে হট টপিক। এবং কোষ বিভাজন অনুযায়ী আমরা যে টিস্যুর ক্লাসিফিকেশন দেখেছি ওইটা একটা। এরপর হচ্ছে স্টিলের পার্টটা, ওখান থেকে প্রশ্ন আসে। এগুলো দেখলে মোটামুটি দেখা যায় 80% কোশ্চেন হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। অ্যান্ড ফর এনি কোয়েরি আমাকে তোমরা নক করতে পারো আমার পেজে, বা ইউটিউবে কমেন্ট করতে পারো। ওকে, তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ।